2016 সালে জঙ্গি সাজিয়ে 9 যুবককে হত্যার অভিযোগ। সাবেক আইজিপি সহ 3 জনকে 24 মার্চ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। অর্থ পাচার মামলায় খালাস তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়রানি বললেন আইনজীবীরা। এমএজি ওসমানী, আজম খান, আবরার ফাহাদ সহ 7 জন পাচ্ছেন স্বাধীনতা পদক, 6 জনকে মরণোত্তর সম্মাননা। পনেরো রোজা থেকে রাজধানীর গুলিস্তান সদরঘাট সড়কে নো পার্কিং, বসতে দেয়া হবে না হকার, জানালেন নৌ উপদেষ্টা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। 2016 সালে কল্যাণপুরের জাহারবাড়ির একটি ভবনে জঙ্গি অভিযান অপারেশন স্টর্ম 26 পরিচালনা করেছিল পুলিশের বিভিন্ন ইউনিট। সেই অভিযানে নিহত হন 9 যুবক, যার পুরোটাই জঙ্গি নাটক বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে জাহারবাড়িতে রাখা হয়েছিল তাদের, পরে নাটক সাজিয়ে হত্যা করা হয় তাদের। 9 যুবককে হত্যার অভিযোগের জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, মিরপুরের সাবেক সহকারী কমিশনার জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য 24 মার্চ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে এ কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আবেদন করেছিলাম, আটক আছে তাদেরকে ট্রাইব্যুনালের এই মামলা এটা কিভাবে আমরা মানবতা 2016 সালে মিরপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে গ্রেফতার করে এই বাড়ির একটি ফ্ল্যাটে আটক রাখা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই 9 জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিরপুর জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে মাননীয় ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছিলাম এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য। আমাদের আবেদনটি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। এক যুগ পর বিদেশে অর্থ পাচারের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। খালাসের পর আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটি করা হয়েছিল। অর্থ পাচারের মামলায় 2009 সালে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2013 সালে তারেক রহমানকে খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট 2016 সালে ব্যবসায়ী মামুনের সাজা বহাল রাখে, একই সঙ্গে তারেক রহমানকেও দণ্ডিত করা হয়। গেল বছরের 5 আগস্টে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। আপিল নিষ্পত্তি করে ওই ব্যবসায়ীর সাজা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল করায় তারেক রহমানও খালাস পান। হাইকোর্টের রায় বৃহস্পতিবার বহাল রেখেছেন আপিল বিভাগের মধ্য দিয়ে 21 আগস্ট এবং দুর্নীতি মামলা সহ সব দণ্ড থেকেই খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছেন কমিশন কর্মকর্তারা। দাবি না মানলে 13 মার্চ থেকে দেশব্যাপী নির্বাচন অফিসে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিইসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে এই বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। অতি শিগগিরই ইসি থেকে লিখিত চিঠি পাঠানো হবে। এর আগে 4 মার্চ স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনার কথা জানায় সরকার। এরই মধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে। এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সব কিছু পরিস্থিতি সব কিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে। এখন বিকেলে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর, সাথে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন বিকেল। 15 রমজান থেকে রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে রাস্তায় কোনো পরিবহন পার্কিং করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ঈদ উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি একথা জানান। একই সাথে লঞ্চে অহেতুক তল্লাশি না করার নির্দেশও দেন তিনি। এ ব্যাপারে লঞ্চ মালিকদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। 15 রমজান রাত থেকে বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে সভায়। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, নির্ধারিত ভাড়া না মানলে নৌযানের রুট পারমিট বাতিল করা হবে। ফেরিতেও থাকবে কড়াকড়ি। চট্টগ্রাম বন্দরে চাল নিয়ে আসা পাকিস্তানের পতাকাবাহী জাহাজ এমভি সিবি থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারিভাবে পাকিস্তান থেকে চাল এলেও গত 1.5 দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম পাকিস্তানি জাহাজ এটি। পাকিস্তানের কাশিম বন্দর থেকে 26,250 টন চাল নিয়ে এমভি সিবি জাহাজটি গত বুধবার বন্দরের কন্টেইনার টার্মিনালের 1 নম্বর জেটিতে ভেড়ে। পাকিস্তান থেকে মোট 52,000 টন আতপ চাল আমদানির চুক্তি করেছে সরকার। দ্বিতীয় চালানে আসবে বাকি চাল। চাল খালাস কার্যক্রম পরিদর্শন করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানির কারণে বাজারে চালের সংকট নেই। পরিবহন খরচের কারণে দাম কিছুটা বাড়তি হলেও বিকল্প উৎস হিসেবে অন্যান্য দেশের পাশাপাশি পাকিস্তান থেকেও চাল আমদানি করা হচ্ছে। ধীরে ধীরে জমে উঠেছে রাজধানীর ঈদ বাজার। ভিড় এড়িয়ে পছন্দের পোশাক কিনতে ক্রেতারা আগেভাগেই আসছেন বিপণী বিতান ও বিভিন্ন শোরুমে। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপারমার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, এবার ঈদ কেনাকাটায় ভিড় কেমন দেখছেন? নারী পুরুষের পোশাকে কোন ধরনের ট্রেন্ড এবার জনপ্রিয় হয়ে উঠছে? শাফিন, ঈদের কেনাকাটার খবর সংগ্রহ করতে কিন্তু সকাল থেকেই আমরা রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ঘুরেছি। আমরা যেটি দেখছি আজকে কিন্তু পঞ্চম রোজা, কিন্তু পঞ্চম রোজা হলেও এখন থেকেই কিন্তু নগরবাসী তাদের ঈদের যে কেনাকাটাটি আছে সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অল্প অল্প করে কিন্তু সব বিপণী বিতানগুলোতেই কিন্তু তারা তাদের ঈদের পোশাকটি কেনার চেষ্টা করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে যেহেতু রমজান মাত্র শুরু হলো, এখনই কেন তারা আসলে তাদের কেনাকাটা শুরু করছে। সেক্ষেত্রে আমরা যেটা উত্তর পেয়েছি যে ঈদের আগ মুহূর্তে কিন্তু যেই অযাচিত যে একটি ভিড় হয়, যেই একটি নাভিশ্বাস অবস্থা হয়ে ওঠে নগরবাসীর কেনাকাটার ক্ষেত্রে, সেই ভিড়টি থেকে তারা বাঁচতেই কিন্তু তারা এই রমজানের শুরুর দিকেই কিন্তু তারা আসলে যেই কেনাকাটাটি আছে সেটি শুরু করেছে। আমরা এখন আছি রাজধানীর টিকাটুলির রাজধানী সুপার মার্কেট। এটি কিন্তু একটি বড় একটি বিপণী বিতান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব বয়সের সব ধরনের মানুষই কিন্তু আসলে আগে ভাগেই কিন্তু তাদের যে কেনাকাটাটি আছে ঈদের, সেটি কেনাকাটার চেষ্টা করছেন। আমরা এখন যেই দিকটাতে আছি এই দিকটা আমরা দেখতে পাচ্ছি পুরুষদের যে পোশাকগুলো আছে, বিশেষ করে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, সেই দোকানগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেখানে যেমন ভিড় আছে, তার কিছুটা সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারীদের যে পোশাকগুলো আছে, সেলোয়ার কামিজ থেকে শুরু করে নারীদের এবং শিশুদের যে পোশাকের দোকানগুলো, সেখানেও কিন্তু আমরা নারী এবং শিশুদের কিন্তু ভিড় দেখতে পাচ্ছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা আমাদের যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা তাদের যে কাঙ্ক্ষিত বেচা বিক্রি সেটির দেখা না পেলেও তারা আশা করছেন যে সামনের দিকে যেই বেচা বিক্রিটি আছে সেটি বাড়বে এবং ঈদের আগ মুহূর্তে সেটি একবারে চূড়ান্ত পর্যায়ে ধারণ করবে এবং তাদের বেচা বিক্রির পরিমাণ বাড়বে। এখন যে বেচা বিক্রিটি হচ্ছে তারাও বলছেন যে এখন যারা আগে ভাগে যে ভিড় ভাড়টা আছে সেটি থেকে বাঁচার জন্য কিন্তু লোকজনগুলো এখন শপিং করছে। এবং আমরা যেই ক্রেতারা আছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই যে তাড়াতাড়ি যে শপিং করাটা সেটির আর কি কি সুবিধা আছে। সেক্ষেত্রে তারা বলছিলেন যে আগে আসলে ক্রয় করা গেলে কিন্তু দেখা যায় যে প্রয়োজনীয় সাইজ এবং ডিজাইনের
যেই পোশাকটি আছে সেটি কিন্তু সংগ্রহ করাটা সহজ হয়। তাছাড়া আমরা এখানের বিক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি যে এবার যে ট্রেন্ডের কথা বললেন, এবার যেহেতু ঈদটি গরমের সিজনে আসবে, সেক্ষেত্রে সুতি এবং পাতলা যেই পোশাকগুলো আছে, হালকা রঙের যে পোশাকগুলো আছে সেগুলোই কিন্তু আসলে বেশি বিক্রি হচ্ছে। এবং এই যেই দোকানগুলো আমরা দেখছি এখানে কিন্তু সেই পোশাকগুলোর কালেকশনে আমরা কিন্তু আসলে বেশি দেখতে পাচ্ছি যে পাতলা এবং একটু আরামদায়ক পোশাকগুলোই কিন্তু আসলে দোকানিরা তাদের সংগ্রহে রেখেছেন, এবং তারা আশা করছে যে এই পোশাকগুলির আসলে বিক্রি সময় যত বাড়বে এই পোশাকগুলোর বিক্রি এবং তাদের যে কালেকশনগুলো আছে সেগুলোর পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। এখানে আমরা কিন্তু আমাদের ক্যামেরায় দেখাতে চেষ্টা করছি যে শিশু এবং নারীদের যে পোশাকগুলি আছে সেগুলোর কিন্তু চাহিদা আমরা বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে নারীরা ভিড় এড়িয়ে পরবর্তীতে যে ভিড়টি হয় এবং পছন্দের পোশাকটি কিনতে যে বেগ পেতে হয় সেটি থেকে বাঁচতেই আসলে তারা কিন্তু তাদের শিশুদের নিয়ে কিন্তু আগেভাগেই আসলে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় করছেন এবং পছন্দের পোশাকটি সংগ্রহ করার চেষ্টা করছেন। তো রাজধানীর ঈদের শপিংয়ের যে চিত্রটি এটি ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর বসুন্ধরায় এনসিপির কর্মী ও বিক্ষুব্ধদের হাতাহাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় সাংগঠনিক কাজে বসুন্ধরা আবাসিক এলাকায় যান সার্জিস আলম। ঘণ্টা তিনেক ধরে তিনি ওই এলাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। রাত 10টার পর 10 থেকে 12 জন তরুণ হঠাৎ রাস্তার অন্য পাশ থেকে সার্জিস আলমকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। সার্জিসও এগিয়ে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। সেখান থেকে চলে যাবার পর সার্জিস তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন স্থানীয় ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দায়ী করা হয়েছে। এখন বিকেলে আর একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গেই থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন বিকেল। এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG ওসমানী, পপ সম্রাট আজম খান, কবি আল মাহমুদ সহ 7 জন। এছাড়া এ তালিকায় আছেন লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ, ইতিহাসবিদ বদরুদ্দিন এছাড়া বাকি 6 জনই মরণোত্তর পুরস্কার পাবেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। কর্মকর্তারা জানান বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। আজ কার্যালয়ে চেয়ারম্যান বা কমিশনার কেউ আসেননি, তবে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে অবস্থান করছেন। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যালয়ের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ঈদ উপলক্ষে টাঙ্গাইলে দিন দিন বাড়ছে দেশীয় প্রসাধনীর বাজারে। সময় মেহেদি সহ নানা প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। ক্রেতারা বলছেন আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন ঈদ প্রসাধনী থেকে জেলায় ব্যবসায় হবে প্রায় 12 কোটি টাকা। কাউসার আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঈদে কেবল নতুন পোশাক নয়, 2 হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর উপটানে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি আর পরিবেশের কারণে গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। ঈদ উপলক্ষে কালার কসমেটিক্স আর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বেশি যায়। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্মত নানান দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। 10,000 পরে থেকে পুরা দমে দুমদাম বেচাকেনা হয়ে যাবে। মমতাজের চলে, মেহেদি চলে,
মমতা সিস কাপ মেসেজ তেল আছে, মাথার তেল, এগুলো চলে। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবারে প্রসাধনীর দাম কিছুটা বাড়তি, আর রমজানের শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের ভিড়ও কিছুটা কম। তবে রমজানের শেষের দিকে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলছেন তারা। আর ব্যবসায়ী নেতারা বলছেন আসন্ন ঈদে জেলায় প্রসাধনী বিক্রি হবে 12 কোটি টাকার। টাঙ্গাইলে অন্তত 6 থেকে 700 দোকান রয়েছে কসমেটিক্সে। তো ব্যবসায়ীদের আশাবাদ এবার যে তারা অন্তত 10 থেকে 12 কোটি টাকার বিক্রি হবে বলে মনে করছেন। গত বছর ঈদে টাঙ্গাইলে 7 কোটি টাকার প্রসাধনীর বিক্রি হয়েছিল। এখন টাঙ্গাইল। এবারে খেলার খবর। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মিস্টার ডিপেন্ডেবল। ফেসবুক পোস্টে মুশফিক ক্রিকেট ক্যারিয়ারের সব অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া দেশের ক্রিকেটে নিজের শতভাগ দেওয়ার কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে শেষ কিছু সপ্তাহে খুব চ্যালেঞ্জিং সময় পার করেছেন লিখে মুশফিক তার 19 বছরের ক্রিকেট ক্যারিয়ারের জন্য পরিবার বন্ধুদের ধন্যবাদ জানান। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত 274 ম্যাচ খেলেন মুশফিকুর রহিম। এর মধ্যে রয়েছে 9টি সেঞ্চুরি, 49টি অর্ধশতরানের ইনিংস। এর আগে 2022 সালে টি-20 থেকেও অবসর নেন মুশফিক। এখন শুধু টেস্ট ক্রিকেটেই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। শেষ করছে এখন বিকেল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।